পলিটিক্যাল কার্টুন আইকাও যে কাজটা প্রিভিয়াস কোনো গভর্নমেন্ট করতে পারে নাই, আমরা জেলে ভরতে পারে নাই, হ্যাঁ সেটা আজমান রুশো কইরা দেখাইছে, তাও একদম শাকিব খান এবং পান্থকানাই সহ জেলের মধ্যে পড়ে দিয়েছে, আমাদেরকে জেলে ভরে দিয়েছে আর কি। দর্শক, কেউ কেউ ক্যানভাসে শুধু ছবি আঁকেন, আবার কেউ আঁকেন সময়ের মুখ, সমাজের ব্যথা কিংবা মানুষের না বলা কথাগুলো। আজকের আড্ডাবাজির অতিথি তেমনই একজন শিল্পী, যিনি রঙের ভেতর বিদ্রোহ রাখেন, স্যাটায়ারের ভেতর সত্য, আর হাসির আড়ালে গভীর এক প্রশ্নচিহ্ন। কার্টুনের রেখা থেকে দেয়ালচিত্রের বিশাল ক্যানভাস, ইন্টারনেট থেকে আন্তর্জাতিক অঙ্গন, তার তুলির আঁচড়ে বারবার উঠে এসেছে এই সময়ের গল্প। ফোর্বসের এশিয়ার 30 অনূর্ধ্ব 30 তালিকায় মূল্যায়ন করেছে তার কাজ। হ্যাঁ দর্শক, বলছি মোর্শেদ মিশুর কথা, যিনি উন্মাদের মতন জনপ্রিয় এবং নস্টালজিক এক ম্যাগাজিনের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। একজন প্রচ্ছদ শিল্পী, গ্রাফিতি আর্টিস্ট এবং অভিনেতাও বটে। পেটকাটা শতে তিনি যেমন অভিনেতা হিসেবে মুগ্ধ করেছিলেন, আসছে ঈদেও তাকে আমরা দেখব রকস্টার সিনেমায়, নতুন রূপে তো অবশ্যই। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মোর্শেদ মিশুর জীবনের রং, বিদ্রোহ, স্বপ্ন আর জীবনের না বলা কিছু গল্প শুনি। কি খবর, কেমন আছেন? জোশ, আলহামদুলিল্লাহ। বাহ, আর ফার্স্টেই কংগ্রেচুলেট করতেই চাই, গত 12ই মে আপনি বিয়ে করেছেন। কেমন চলছে জীবন? আলহামদুলিল্লাহ, এটা মানে নতুন কি বলবো, মানে প্রথম একটা এক্সপিরিয়েন্স যেটা এর আগে কখনো হয় নাই, এবং আই বিলিভ যে আর যাতে এক্সপিরিয়েন্স নাও হয়। হ্যাঁ, আর ভালোবাসার মানুষকেই বিয়ে করছি, পরিবারের মানুষজন খুব খুশি, বিষয়টা দেখে ভালো লাগতেছে। আর বিয়ে আসলে খুবই মানে মজার একটা এক্সপিরিয়েন্স যেটা বুঝলাম আর কি, এবং আমি আসলে মেন্টালি প্রিপেয়ার্ডই ছিলাম যে যাই হবে না কেন, ভালো মন্দ সবই আমি এনজয় করব। তো আমি ওই মেন্টাল প্রিপারেশনেই আছি। যদিও মুরব্বীরা বলতেছে হচ্ছে গিয়ে যে এখন তো খুব খুশি লাগতেছে, 6টা মাস যাক। হ্যাঁ, তা আমি ওইটাও মাথায় নিয়ে রাখছি আর কি, যে যদি ঝগড়া হয় আরাম করে ঝগড়া করবো আর কি। ওফ, গ্রেট, আপনি আসলে মানুষটা অনেক জোস। আপনার স্ত্রী তাহমিনা শিপা ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। তো আমি শুনেছি যে জানালায় দেখেই নাকি, মানে ওনাকে জানালায় দেখেই নাকি আপনার লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে। ব্যাপারটা উল্টা আর কি, উনি আমাকে জানালায় দেখছেন। তাই? কারণ নিচের থেকে তো উপরে আমাদের শহরের অফিসগুলোর জানালা ভেদ করে তার ভিতরে দেখা যায় না। তো আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম গুলশানে, তার অফিসের নিচে। তো আমি হচ্ছে নিচে দাঁড়ায় বোধহয় সিঙ্গারা খাইতেছিলাম। হ্যাঁ, তো আমার বন্ধু উপর থেকে দেখছে, তো বের হবে ওই সময় হচ্ছে আমার বর্তমান বউ, সে আমাকে, তখন তো অপরিচিতই ছিল আর কি। তো সে দেখে আর কি আমার বন্ধুকে জিজ্ঞেস করছিল যে আচ্ছা এটা কি মোর্শেদ মিশু না, কার্টুন আঁকে, পেট কাটা শখতে দেখছিলাম। হ্যাঁ, হ্যাঁ ও তো আমার বন্ধু, কি দেখা করবা? বলে না না, এরা তো অনেক ভাব নেয়। হ্যাঁ, তখন আমার বন্ধু বলছে না না, আমার বন্ধু অনেক মিশুক, হ্যাঁ তার সঙ্গে দেখা করলে মজা পাবা। আচ্ছা, তাহলে ওই মানে এখান থেকে বিয়ে অবধি গেলেন কি করে, মানে কতটা সময় নিলেন? 3 বছর ভালো মন্দ, কি বলে, চড়াই উতরাই, ঝগড়া বিবাদ, ভালোবাসা মন্দবাসা, হ্যাঁ সব কিছুই মিলায় ঝিলায় তারপরে আমরা যখন হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আসলে আমার খুবই একটা বাজে সময় যাচ্ছিল আর কি। হ্যাঁ, এবং ওই সময়টা মানে থাকে না জীবনের অনেক কঠিন কঠিন সময় আসে, তো আমার ওই সময়টা মানে আমার এখন পর্যন্ত মনে হয় যে সর্বোচ্চ লেভেলের বাজে সময় আর কি। হ্যাঁ, মেন্টালি ডিপ্রেস ছিলাম, ফিনান্সিয়ালি ব্রোক ছিলাম, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়াইজ, হেলথ ওয়াইজ সব মিলায় আর কি খুবই একটা বাজে টাইম যাচ্ছিল আর কি, মানে একসঙ্গে পুরো জগাখুচিরি আর কি। হ্যাঁ, সো ওই সময় মানে এই মানুষটা একদমই মানে আমার সঙ্গে আঠার মতন লেগেছিল আর কি, যে পিরিতি কাঁঠালের আঠার মতন আর কি। পিরিতির প্রসঙ্গ তো চলেই আসলে কথায়। এবং ইন্টারেস্টিংলি আপনি যেদিন বিয়ে করেছেন অর্থাৎ 12ই মে, সেদিনই মুক্তি পেয়েছে গানটি, আমরা তো দেখেছি পান্থকানার সাথে আপনি, শাকিব খান, মানে সবাইকেই দেখেছি জেলের মধ্যে গান গাইছেন খুব মজা করে। প্রথমে একটু বলুন মানে গানের ফিডব্যাকটা কেমন পাচ্ছেন? গান তো অসাধারণ হয়েছে, মানে গানটা তো আমরা যখন কি বলে সেটে প্রথম শুনি আর কি, মানে যেহেতু পারফর্ম করা লাগবে তার আগে অনেকবার শোনা হইতেছিল, তো তখনই শুনতে শুনতেই আমরা যারা ছিলাম সবাই, হ্যাঁ কি বলে, যদিও আমার চোখে তো সবাই আর্টিস্ট, কিন্তু ইয়াদের ভাষায় বোধহয় বলে আমরা যারা এক্সট্রা ছিলাম আর কি, কারণ মূল তো হচ্ছে গিয়ে মূল যারা তারা। হ্যাঁ, তো আমরা ওই গান শুনতে শুনতে এবং নিজেরা যখন প্র্যাকটিস করতেছিলাম তখনই জিনিসটা মাথার মধ্যে হুকড হয়েছিল আর কি।
সো এত সুন্দর সুর হচ্ছে গিয়ে আমাদের সানি ভাই করছেন, আর গানের কথাগুলাও মোস্ট প্রবাবলি এটার মিউজিক করছেন হচ্ছে জাহিদ নীরব ভাই, আর রুবায়াত ভাই হচ্ছে গিয়ে কথাগুলো লিখছেন। এত সুন্দর আলাপ, এত সুন্দর মানে শব্দ চয়ন, এত সুন্দর কি বলবো এটাকে, গানটার কথাগুলো এত সুন্দর, এত মিনিংফুল। হ্যাঁ, সো ওইটাতেই আমরা বুঝতেছিলাম যে আমরা যেহেতু মজা পেতেছি, আই বিলিভ যে সবাই মজা পাবে আর কি। হ্যাঁ, আর এই যে জিনিসটাই মজা করে বলি আর কি, যে আমি তো পলিটিক্যাল কার্টুন আঁকি মূলত। হ্যাঁ, তো পলিটিক্যাল কার্টুন আইকাও যে কাজটা প্রিভিয়াস কোনো গভর্নমেন্ট করতে পারে নাই, আমরা জেলে ভরতে পারে নাই, হ্যাঁ, সেটা আজমান রুশো কইরা দেখাইছে, তাও একদম শাকিব খান এবং পান্থকানাই সহ জেলের মধ্যে পড়ে দিয়েছে, আমাদেরকে জেলে ভরে দিয়েছে আর কি। ওকে, শুধু জেলে ভরাই নাই, নাচাইছেও এবং গানও গাইয়েছে। আচ্ছা, যেহেতু ওই সিকোয়েন্সটাতে আমরা অল্প একটু দেখেছি এবং ফার্স্ট টাইম বিগ স্ক্রিনে কাজ, আমি যেটা জানলাম এটা আমার প্রথম বিগ বড় পর্দায় যে প্রথম কাজ, আমি একটু জানতে চাই যে যুক্ত হলেন কি করে এই প্রজেক্টের সাথে? যুক্ত হয়েছি আজমান রুশোর কারণে। হ্যাঁ, আমাদের পরিচালক আজমান রুশো। হ্যাঁ, রুশো ভাই এমনিতেই আমাদের মানে পূর্ব পরিচয় আছে, আমরা একজনের হ্যাঁ, খুবই চিল একটা, অনেক জোশ। তো আমরা প্রিভিয়াসলিও ওনার ডিরেকশনে আমার 2টা ওভিসিতে কাজ করা হয়েছিল আর কি। মানে সো ওনার সঙ্গে মানে ডিরেক্টর অ্যান্ড আর্টিস্টের যে কেমিস্ট্রি আমাদের দুজনের ছিল আর কি। আর যেহেতু আঁকির মানুষ আমি, সো উনি হচ্ছে আমার সঙ্গে যোগাযোগটা হয়েছে হচ্ছে আমরা এই যে অ্যানিমেটেড টিজারটা দেখছেন এবং পোস্টার, যেগুলো এখনো রিলিজ হয় নাই, হোপফুলি এখন সেন্সরে দেওয়া হচ্ছে বোধহয়, সো তারপরে হোপফুলি পোস্টারগুলো রিলিজ হবে। সো এই পোস্টারের কাজ এবং এই অ্যানিমেটেড টিজারের যেই প্রি টিজার আর কি, টিজারের আগের যে টিজার, সেটা করার আলাপ নিয়ে আমরা বসতে ওইখান থেকেই হচ্ছে গিয়ে আমি ওনাকে মজা করেই বলছিলাম আর কি, যে সবাই রে নিলেন, হ্যাঁ, অথচ আপনার সিনেমায় প্রথম সিনেমায় আমি নাই, এটা কোনো কথা? তো উনি বলেন যে হায় তাই তো, আচ্ছা দাঁড়ান দেখতেছি। হ্যাঁ, তারপরে উনি বললো যে ওই অমুক দিন শুটিং, চলে আসেন। তা আমিও জানি না কিসের শুটিং কি, আমিও এক্সাইটমেন্টে চলে গেছি। গিয়ে হচ্ছে দেখি যে পিরিতি গান। হ্যাঁ, আর যেহেতু পোস্টার করা বা এই অ্যানিমেটেড টিজারের জন্য গল্পের ব্যাপারে জানতে হয়েছে, হ্যাঁ, গানগুলা শুনতে হয়েছে, তো গানগুলা শুনে এমনিতেই অসাধারণ লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। আমার 3টা ফেভারিট গান আছে এখানে। হ্যাঁ, অনেকগুলা গানের মধ্যে 3টা আমার সবচেয়ে ফেভারিট। এর মধ্যে পিরিতি হচ্ছে গিয়ে টপ। পিরিতি শুট করতে গিয়ে ওখানে তো শাকিব খান ছিলেন, সো অন স্পট অন সেট তাকে কেমন দেখলেন? এইটা ওনার সঙ্গে দেখা হওয়ার আগে টু বি অনেস্ট আমি বুঝি নাই যে আসলে উনি এত বড় মেগাস্টার। অনেস্টলি স্পিকিং, আমার চোখে আসলে আমি এভাবে করে দেখি না আর কি। আমার কাছে আর্টিস্ট, প্রত্যেকেই আর্টিস্ট, আমি এইভাবেই দেখতে পছন্দ করি আর কি। হ্যাঁ, ওই কার মানে ওই যে ফেম বা ওই ফলোয়ার্স বা এইসব দিয়ে আসলে আমার কাছে শিল্পের বিচার করতে ভালো লাগে না আর কি। আমার কাছে শিল্পী মানে প্রত্যেকের সমানভাবে শিল্পী আর কি, এটাই আমার কাছে। বড় শিল্পী ছোট শিল্পী বলে আসলে কিছু আমার কাছে লাগে না। বাট অডিয়েন্সের জায়গা থেকে যখন আমাদের এই যে টিজারটা যখন আসছে, তো আমরা তো একটু ওয়ারিড ছিলাম যে এরকম কাজ তো এর আগে হয়নি, অ্যানিমেশন দিয়ে শাকিব খানকে মানে শাকিব খানকে অ্যানিমেশনের মাধ্যমে ক্যারেক্টারাইজ করাটা এটা এর আগে হয়নি। একটা টেকনিক্যালি একটু রিস্ক, আবার মানে এটা ফেল করতেও পারতো, আবার হইতে পারে। আমাদের কনফিডেন্স ছিল যে ভাই জিনিসটা ভালো হইব, প্যারা নাই। হ্যাঁ, ডিরেক্টরেরও কনফিডেন্স ছিল, শাকিব খানেরও খুব ভালো লাগছিল। তো রিলিজ হওয়ার পরে আমি আসলে টের পাইছিলাম যে আসলে শাকিব খানের এই যে সাকিবিয়ান্স যে ব্যাপারটা, এটা যে আসলে কত বিশাল একটা বিষয়, টাস্কি খেয়ে গেছিলাম আর কি, টু বি অনেস্ট। অ্যান্ড দেন আমরা তো ইউজুয়ালি হচ্ছে গিয়ে মিমস বা এই ধরনের ব্যাপার স্যাপারে হচ্ছে শাকিব খানরে ইয়াতে দেখি, যে অলওয়েজ তাকে নিয়ে, যদিও ট্রল বা মিমসের ব্যাপারটাও আমার কাছে মজার জিনিসই মনে হয়, এবং উনিও বোধহয় স্পোর্টিংলি নেয় জিনিসটা। বাট সামনাসামনি দেখে আর কি ফার্স্ট অফ অল লাগছিল হচ্ছে কি যে মানুষটা অনেক সুন্দর। মানে কি বলে থাকে না যে হিরো যেরকম হওয়ার বিষয়টা, হিরোইক ব্যাপারটা আসলে আছে, ক্যারিশমাটা আসলে আছে। হ্যাঁ, অ্যান্ড দেন মানে মেগা স্টার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলেই তো আসে হচ্ছে গিয়ে যে আরে আমি মুই কোন হনুরে, হ্যাঁ, আমি কাউকে পাত্তা দিই না, ইয়ে করি না। বাট আমি দেখলাম যে উনি যতক্ষণ সেটে আছেন, মানে ডিরেক্টর কাজে লাগাইতে পারলে, মানে হি ইজ অ্যান ডিরেক্টরস আর্টিস্ট। হ্যাঁ, উনি ডিরেক্টরের নায়ক, উনি ডিরেক্টরের কথা শুনে, হ্যাঁ, যখনই সেটে রাখার বিষয় হয় তখনই সেটে হইতেছে। হ্যাঁ, এবং
সেটা রাত হোক দিন হোক ডাজেন্ট ম্যাটার, একটা কাজ যদি রিটেক দেওয়ার বিষয় আসে রিটেকও দেওয়ার বিষয় নিয়ে কোনো ইয়া দেখি না, আমি নিজের চোখে যেটা দেখছি আর কি। হ্যাঁ, তো এই ব্যাপারটা দেখে আমার কাছে মনে হয়েছে যে না, হি ইজ আ মানে ট্রু আর্টিস্ট। নিশ্চয়ই, এবং যদি কাজ তার মনের মতন বিষয় হয়, মনের মানে যেহেতু রকস্টারের সঙ্গে উনি নিজেও অনেকখানি মানে একদম শুরুর থেকে ইনভলভ, মেন্টালি ইনভলভ, ফিজিক্যালি ইনভলভ এবং মানে সব জায়গার থেকে ইনভলভ। সো ওনার মধ্যে ওই ডেডিকেশনের জায়গাটা আমি দেখছি। সো আমার তখন গিয়ে আসলে রিয়েলাইজ হয়েছে যে আসলে নায়কের উপরে আসলে সবসময় ডিপেন্ড করে না, ডিরেক্টরের উপরে আসলে ডিপেন্ড করে। ক্যাপ্টেন অফ দ্য শি আসলে শিপ আসলে ডিরেক্টর। আচ্ছা, এবার আপনার কাছ নিয়ে একটু জানতে চাই। পেট কাটা শোয়ের পরে বহুদিন আপনাকে মানে প্রপার অ্যাক্টিং এ আমরা দেখিনি, মানে এত দীর্ঘ বিরতি কেন? বিরতি না তো, আমি তো আমার তো মেইন কাজ কার্টুন আঁকা। অবশ্য ওটাতে আপনি রয়েছেন, কিন্তু আপনার অভিনয় আমাদের এতটাই ভালো লেগেছে, আমরা আসলে আপনাকে চাই নিয়মিত দেখতে, বাট সেটা কেন হয়ে ওঠেনি যদি বলেন। ওই যে বললাম, এটা তো ডিরেক্টরদের উপরে ডিপেন্ড করে। আমি তো আসলে ওই জিনিসটা আর ওই ডিরেক্টরের উপরে আসলে আমার ইয়া নেই। আমার কাছে মনে হয় যে আমি আসলে আমি যেমন আঁকা আঁকি শিখি নাই, আমি আসলে এই অভিনয় কখনো শিখি নাই। আমি আসলে অভিনয় যদি ভালো হয় সেটার কৃতিত্ব যায় হচ্ছে গিয়ে প্রথমত ডিরেক্টরদের উপর, আর যাদের অ্যাক্টিং আমি দেখছি অলওয়েজ স্ক্রিনে, যেমন হুমায়ুন ফরিদি সাহেব, তারপরে হচ্ছে আফরান নিশো ভাই, হ্যাঁ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, হ্যাঁ, মানে এই ইন্তেখাব দিনার ভাই, হ্যাঁ, তারপরে সোহেল মণ্ডল, এনাদের কাজগুলা মানে আমার খুব মানে কি বলে, আমি অনেক ডিটেইলে দেখার ট্রাই করি আর কি। আর সেই সাথে এটাও দেখি যে যখন ওনারা মানে সাপোজ যার উপরে ক্যামেরা থাকে সাইডে যে থাকে আর কি, ওনারা ওই সময় অ্যাক্টিং চলমান রাখেন। হ্যাঁ, মানে থাকে না যে যার উপর যে যে এখন ডায়লগ দিবে তার দিকেই ফোকাস, কিন্তু আদার পার্সনেরও তো কিছু না কিছু অ্যাক্টিভিটিস থাকে। তো এই ছোট ছোট ডিটেইলগুলো আমার খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, তো অ্যাগেইন মানে যাই করছি ক্যামেরার সামনে, ওইটা যদি ভালো হয়ে থাকে ওইটা কৃতিত্ব আসলে ডিরেক্টরের, আর খারাপ করে থাকলে ওইটা কৃতিত্ব আসলে ডিরেক্টরের। সেখানে আমার কোনো ক্রেডিট আসলে নাই। আর আমার আসলে আঁকা আঁকি একসময় শখ ছিল, তারপরে এটা আমার প্রফেশন হয়ে গেছে। তো প্রত্যেকটা মানুষের জীবনে আসলে একটা শখ থাকা খুব জরুরি, আর আমার এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। আমার আঁকা আঁকি যেহেতু আমি করতে ভালোবাসি, আমার এটা আমার রুজি রুটি, এর বাইরে মনে হয়েছে যে কিছু শখ থাকা জরুরি। যদি আমি গান গাইতে পারতাম আমি গানও গাওয়ার চেষ্টা করতাম। নাচতেও পারি না, গানও গাইতে পারি না, বাট ভাল লাগে আর কি, যেহেতু মানে সুযোগ পাইলে একটু এক্সপ্লোর করে দেখতে ভালো লাগে। হ্যাঁ, মাঝখানের গ্যাপের যে বিষয়, গ্যাপ তো আর না মানে কি বলে, ওই যে বললাম যে মানসিকভাবে ঠিক না থাকলে আসলে কোনো কিছুতেই আমি বুঝতে পেরেছি ঠিক থাকার বিষয় তবে আসে না। আপনার প্যাশনের প্রসঙ্গে আসতে চাই, আঁকা আঁকির বিষয়ে। কার্টুন আপনার কাছে শুধুই তো নিশ্চয়ই প্রফেশন না, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একাধারে একটা প্রতিবাদেরও ভাষা হয়ে উঠেছে। কার্টুন অ্যাকচুয়ালি একটা ভাষা, কার্টুন ইজ এ ল্যাঙ্গুয়েজ। মানে এটা আঁকা আঁকির বা আর্টের ওই মাধ্যম যেটা আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ক্রস করে। হ্যাঁ, পেইন্টিংয়ে অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং বুঝতেছেন না, বা আর্টিস্ট যতক্ষণ এক্সপ্লেন করতেছে আপনি তার আগ পর্যন্ত হয়তো ওইটার এক ধরনের ডিপিকশন করেন, বা ওইটা এক ধরনের আপনার একটা চিন্তা ভাবনা থাকে যে পেইন্টিংয়ে, যদিও আর্টিস্টের কাজ না ওইটা বুঝায় দেওয়া, যে যেমনি করে নেয় এরকম ভাবেই। বাট কার্টুন অনেকখানি ডিরেক্ট। হ্যাঁ, অনেক মানে যেই কার্টুনগুলোতে ডায়লগ থাকে না, ওই কার্টুনের কনটেক্সট আপনার মোটামুটি একটু ধারণা থাকলে এনিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড, সেটা ফ্রেঞ্চ লোক হোক আর অ্যারাবিয়ান লোক হোক আর বাংলাদেশি লোক হোক। আমার মনে আছে খুব ছোটবেলায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা লেখা পড়েছিলাম, উনি যখন ফ্রান্সে গেছেন, ফ্রেঞ্চ জানতেন না, উনি একে বোঝাচ্ছিলেন যে উনি কি খেতে চান। দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনি কোনটাতে মোর কমফোর্টেবল, দেয়াল চিত্র নাকি কার্টুন? ওই যে বললাম আমার এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। সো এই যে আমি তো পোস্টার আঁকারও মানুষ না, মুভির পোস্টারও বোধহয় ওটিটির জন্য এরা করা হয়েছে, বাট মেইন স্ট্রিম সিনেমার মানে কমার্শিয়াল সিনেমার মুভির পোস্টার এবারে আমি প্রথম করতেছি, মানে একা করতেছি না, সাথে আরো টিম আছে, লুৎফুল প্লাবন ভাই আছে কানাডায় বসে আমাকে একসঙ্গে আমরা টিম হয়ে কাজ করতেছি। হ্যাঁ, অ্যানিমেশন টিমে যেমন আমার বড় একটা টিম ছিল, আরহাম হাবিব, রাতিন সহ আরো যারা আছে, মানে অ্যামেজিং একটা টিম। মানে আসলে এগুলো আমার একা কৃতিত্ব না আর কি, মানে আমার টিমগুলো ভালো, ওরাও ভালো আর্টিস্ট, ওদের কাছে শেখার অনেক সুযোগ আছে আর কি। সো ওই যে জয়নুল আবেদিন সাহেবের যে কথাটা বললেন, এটা আমাদের প্রত্যেকটা আর্টিস্টের জীবনে, যারা হচ্ছে গিয়ে মানে দেশের বাইরে গেছে এবং গিয়ে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের খপ্পরে পড়ছে, তাদের কাছে আমাদের তো আমরা তো স্কেচবুক ক্যারি করি। হ্যাঁ, সো একেই আসলে লাস্ট রিসোর্ট আসলে আমাদের এই একেই বোঝানো। কি চমৎকার একটা ল্যাঙ্গুয়েজ। আর এই যে আঁকার ব্যাপারে যদি বলি, যে আপনার আঁকা যে কোনো জিনিস, সেটা কার্টুন হোক, দেয়াল চিত্র, আমরা মানুষের মানে একেবারে সাধারণ মানুষের অনেক প্রতিচ্ছবি পাই, রাজনীতি তো আছে, সমাজ,
কিন্তু এর পেছনে কি আপনার ব্যক্তিগত কোনো তীব্র আকাঙ্ক্ষা বা কোনো অনুভূতির প্রকাশ রয়েছে? অলওয়েজই, মানে এটা তো আমার মানে সবসময়, আমি এমনিতেই ইমোশনাল ফুল, হ্যাঁ, মানে আমি যথেষ্ট পরিমাণ ইমোশনাল একটা মানুষ, এবং মাত্রই এবং ইমোশনটাই আমি টু সাম এক্সটেন্ট আমার আঁকাতেও নিয়ে আসার চেষ্টা করি। কতখানি পারি না জানি না, বাট আমি ট্রাই করি অলওয়েজ ট্রু টু মাই সেলফ থাকার জন্য। এবং যেটা অলওয়েজ দেখি আর কি, যে ধরেন আমি এখন পর্যন্ত এমন কোনো পলিটিক্যাল সাইড নাই বা এমন কোনো পলিটিক্যাল পার্টি নাই যারা আমার গাইডলাইন নেই। তো আমি মোটামুটি মানে নেম এনি দালালি ট্যাগ সেটা আমার ঘাড়ের উপরে আছে আর কি। রিসেন্টলি আমি হচ্ছে গিয়ে এটাও টের পেলাম যে আমি নাকি সিআরআই এর এজেন্টও, হ্যাঁ। সো এবং একদমই রিসেন্ট আর কি এটা, হ্যাঁ। ইনফ্যাক্ট এরকম পোস্ট পাইছি হচ্ছে যে আমার বিয়েতে নাকি সিআরআই এর, আমার বিয়ের যারা গেস্ট ছিল সবাই নাকি সিআরআই এর এজেন্ট। তো রিসেন্ট টাইমে এই যে অমুক এজেন্ট তমুক এজেন্ট এগুলো যে পপুলার হয়েছে, তো আমি মোটামুটি সব রকম ট্যাগ পাইছি। তো আমার মনে হয় যে যাক, যেহেতু সবাই গাইডলাইতেছে তার মানে আমি আসলে কারো না, আমি বাংলাদেশের, হ্যাঁ। সো দালালি বললে হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি আসলে বাংলাদেশের দালাল। সো ওই জায়গার থেকে মানে যেটা বললাম যে ধরেন বাংলাদেশে আপনি পক্ষপাতিত্ব ছাড়া করাটা খুব কঠিন, আপনাকে সবাই কিনতে চাবে, হ্যাঁ। আমাকেও অনেকবার অনেকে কিনতে চাইছে, হ্যাঁ, অফার করছে, কিন্তু পলিটিক্যাল কার্টুনটা আমি আসলে টাকা পয়সার জন্য করি না, এটা আমি আমার মানে যে বলেন না রুহের জন্য করি। আমি এবং আমার রাজনৈতিক সচেতন একজন মানুষ হিসেবে বোধহয় আমি জানি না আসলে আমি কতখানি সচেতন, বাট আমি চেষ্টা করি যে মানে একটু বোঝার বা পার্সপেক্টিভ বোঝার, হ্যাঁ। মানে যেহেতু আমার কোনো পক্ষের প্রতি বায়াসনেস নাই, তো আমি আসলে সব সাইডটাই শুনতে পারি, হ্যাঁ, আবার সব সাইডের সঙ্গে কথা বলতে পারি, হ্যাঁ। সো আমার অসংখ্য বন্ধু আছে যারা হচ্ছে গিয়ে মানে সব রকম পলিটিক্যাল পার্টির মানে বড় ভাই ছোট ভাই এরকম আছে যাদের সঙ্গে আমি এরকম পলিটিক্যাল আড্ডা করি, হ্যাঁ। আমার ভালো লাগে খুব পলিটিক্যাল আড্ডা। আচ্ছা, এবার একটু আপনার প্রাপ্তি নিয়ে আসতে চাই। ফোর্বস 30 আন্ডার 30 আপনি যখন দেখলেন যে এই তালিকায় আপনি রয়েছেন এবং এটা অনেক বড় একটা রেকগনিশন ফর দ্য ফার্স্ট টাইম, তখনকার প্রতিক্রিয়া কেমন ছিল? আমি আসলে ঘুমেছিলাম, হ্যাঁ, আমার হিসাব ছিল না, হ্যাঁ, আমি ঘুমেছিলাম, আমার শরীর খারাপ ছিল। 19 সালের কথা তো, এটা আমার মনে আছে ওই দিনটা। মানে আমার ভাইয়া আমার ঠেইলা উঠেছিল, তার আগের দিন আমি হচ্ছে গিয়ে ওই জ্বর ঠান্ডা কাশি ছিল, আমি ওষুধ খেয়ে মানে ঘুম দিছিলাম, তো বেশ ভালো একটা ঘুম হচ্ছিল। তো ভাইয়া ঠেইলা উঠাইছে, উঠায় বলে যে তুই তো কাহিনী ঘটায় ফেলতিস। আমি বলছি আবার কি করলাম আমি, হ্যাঁ। তো বলে যে তোরে তো সব নিউজ মিডিয়া খুঁজতেছে, তোরে না পায়, তোর ফোনের কি হয়েছে, আমারে ফোন দিচ্ছে, হ্যাঁ। তো তখন দেখি যে আচ্ছা ব্যাপারটা আসলে অনেক বড় কিছু। মানে আমি ওই যে বললাম আমার অ্যাওয়ার্ড টাওয়ার্ড নিয়ে আসলে খুব একটা ইয়া নাই, রিকগনিশন পাইলে ভালো লাগে কারণ বাংলাদেশের নামটা আসে, হ্যাঁ। মানে কারণ আমার তো ড্রিম ছিল আসলে মিলিটারি জয়েন করা, হ্যাঁ। কারণ হচ্ছে গিয়ে কাঁধের পাশে র্যাঙ্ক থাকবে, বাংলাদেশের জন্য গুলি খেয়ে মরে যাব, হ্যাঁ, আম্মা খুশি হবে, প্রাউড হবে। মরবেন কেন, গুলি করেও মারতে পারেন। না ওই যে বললাম যে গুলি খাওয়ার ওই যে নিয়তটা ছিল, ম্যানিফেস্টেশন খুব জরুরি একটা বিষয় আর কি, যে এবং কি নিয়ে করতেছেন সেটাও জরুরি। গুলি খাওয়ার নিয়ত করছিলাম, আল্লাহ গুলি খাওয়া কপালে দেখাই দিছে আর কি। 4 আগস্ট আমি গুলিও খাইছিলাম, 9টা গুলি খাইছিলাম, রাবার প্যালেট, হ্যাঁ, এই যে কি বলে আপনার ছড়া গুলি যেটা আর কি, হ্যাঁ। তো আমি আসলে ওই যে কাঁধের উপর র্যাঙ্কের যে ব্যাপারটা, যখন হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে ওই যে বাংলাদেশি কার্টুনিস্ট মোর্শেদ মিশু, তখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা আমার যে মিলিটারির র্যাঙ্ক কাঁধে পড়ার কথা ছিল, ক্যাপ্টেন মেজর বা এরকম যে র্যাঙ্কগুলা, তার চেয়ে অনেক বড় একটা র্যাঙ্ক আমি আসলে পাই গেছি আমার কাঁধের পাশে, হ্যাঁ, মাথার উপরে, যে বাংলাদেশি কার্টুনিস্ট। আমার নাম বলার আগে আমার বাংলাদেশের নাম আসে, হ্যাঁ। সো এই ব্যাপারটা আমার খুবই মানে অলওয়েজ ইন্সপায়ার করে। আমার কাছে এটা অনেক বড় অ্যাওয়ার্ড মনে হয়, রাদার দেন এনি রিকগনিশন অর ইয়া। ডেফিনেটলি ইটস আ মানে অনেক বড় বিষয়, হ্যাঁ। বাংলাদেশে আরো অনেকে পাইছেন, হ্যাঁ, এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গায় কাজ করে পাইছেন। আমার কাছে তুলনামূলক মনে হয় যে আমি আসলে অনেক কম কাজ করে বোধহয় পেয়ে গেছি। আচ্ছা, কম কাজ আমার কাছে মনে হয় না, কারণ আপনি খুবই মানে আমি যদি বাংলাদেশের কথা বলি, মানে ন্যাচারালি আপনাকে পেয়েছি, উন্মাদের কথা তো আসবে। উন্মাদ একটা নস্টালজিয়ার নাম, আর দীর্ঘ সময় ধরে আমাদেরকে এন্টারটেইন যেমন করছে, আমাদের বোধের জায়গাটাও কিন্তু নাড়া দিচ্ছে। তো সেই উন্মাদের সাথে আপনি যুক্ত রয়েছেন কি করে, মানে কবে থেকে রয়েছেন? এইটাও আসলে মানে মানে আমার লাইফের যত কৃতিত্বের বিষয় আছে, আমার কাছে মনে হয় যে এটার সিংহভাগই যায় হচ্ছে গিয়ে উন্মাদের উপরেই। এবং উন্মাদ বললেই আসে হচ্ছে আমাদের বস আহসান হাবিবের কথা, এবং আমার যারা সিনিয়র এবং জুনিয়র কার্টুনিস্টরা আছেন আর কি, হ্যাঁ। মানে আহসান হাবিব, তন্ময় ভাই, মেহেদি ভাই, মিতু আপু, অনিক ভাই, হ্যাঁ, জুনিয়র হিসাবে যারা আছেন, ঐশিক, ইসমাম, রাকিব, হ্যাঁ, তারপরে মাহতাব, রঙ্গন, মানে আরও অনেকের নাম নেওয়া হয়নি, রাগ করবে তারা, হ্যাঁ। তো ফেইলিয়ার থেকে আসলে উন্মাদে ঢুকা,
হ্যাঁ, যেহেতু ওই যে বললাম যে আইএসএসবি রিজেক্টেড ছিলাম, মিলিটারি থেকে কিক আউট হয়েছি, তারপরে কি করব তখন হচ্ছে কি আমার বন্ধু নাহিয়ান, এগেইন আমার লাইফে বন্ধু ভাগ্য অনেক ভালো আর কি, আমার কলেজ ফ্রেন্ড নাহিয়ান, সে আমার ইন্সপায়ার করতো আর কি যে সব কিছু কর, লেখালেখি করার ট্রাই করলাম, আঁকা কি বলে ফটোগ্রাফি করার ট্রাই করলাম, ক্যামেরা পকেটমারি হয়ে গেল, ফটোগ্রাফিও শেষ হয়ে গেল। তারপরে লেখালেখি করতে গিয়ে বুঝলাম হচ্ছে আমার আসলে অত জ্ঞান নাই লেখালেখি করার মতন। ওই সময় আমার বন্ধু একটা খুব সুন্দর কথা বলছিল যে মনে কর তোর কাছে একটা গ্লাস আছে আর এক জগ পানি আছে, তুই এক জগ পানি গ্লাসে ঢালবি, হ্যাঁ, সো ঢালতে 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 এক পর্যায়ে তো চুপচাপ পড়বে, রাইট? সো জগ ভর্তি পানিটা হচ্ছে গিয়ে বই, গ্লাসটা হচ্ছিস তুই, তুই পাঠ করা হচ্ছে গিয়ে এই যে পানিটা ভরতেছে এটা, আর যেটা উপচায় পড়বে সেটা হচ্ছে গিয়ে তোর লেখা, হ্যাঁ, কি দারুণ তাই এক্সাম্পল। না? সো এটাও তাকে তার গুরু বলছিলেন, মোস্ট প্রবাবলি ওনার নাম ছিল মতিউর রহমান মল্লিক। তো ওনার গুরু বলছেন, তো এই কথাটা আমার মাথায় গেঁথে গেছিল আর কি। তো আমার মনে হচ্ছে লেখালেখি আসলে অনেক আরো বড় বিষয়, আসলে আমার আর এটা দিয়ে হবে না। হঠাৎ করে আবার আঁকা আঁকিতে ঢোকা হইলো আর কি, যে মানে পেন্সিল খাতা কলম আবার নেওয়া শুরু করলাম ওই পর্যায়ে। তখন প্রথম 2010-এর মাঝামাঝি টাইমে হচ্ছে কি উন্মাদে যাওয়া শুরু। উন্মাদের সাথে তো তাহলে লম্বা জার্নি। 2012-তে গিয়ে হচ্ছে গিয়ে আমি মানে উন্মাদে অফিসিয়ালি উন্মাদ হই আর কি, হ্যাঁ, সার্টিফাইড উন্মাদ হই হচ্ছে গিয়ে 2012 সালে, এন্ড তখন থেকে এখন পর্যন্ত উন্মাদই আছি আর কি। চাই আপনি উন্মাদই থাকুন, বিকজ কিছু মানুষকে মানে ক্রিয়েটিভ মানুষ যেমন দরকার, আর এবং স্বাভাবিকই মানে মানে বদ্ধ চিন্তা থেকে বের হয়ে কিছু মানে আউট অফ দ্য বক্স ভাবার মতন কিছু মানুষ দরকার। আর গ্রাফিতি নিয়ে একটু কথা বলতে চাই, আপনি তো গ্রাফিতিও করছেন দীর্ঘ সময় ধরে, সেইখানে কি করে প্যাশনেট হলেন? এবং অ্যাডিশনাল আর একটা জিনিস একটু জানতে চাই যে আমরা কিন্তু আন্দোলনের পরে যে অভ্যুত্থানটা হলো, এরপরে আমরা দেখেছি মানে পুরো শহর জুড়ে গ্রাফিতি, কিন্তু এটা নিয়েও অনেক কথা রয়েছে যে মানে একটা দেশের একটা মানুষ কতটা ক্রিয়েটিভ সেটা কিন্তু তাদের শিল্পচর্চার ধারা, তাদের কাজ দেখে বোঝা যায়। তো অনেক অনেক গুণী শিল্পীরাও অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং এমনকি এটাও আমি বলতে শুনেছি যে হয়তো মানুষ ভেতরে যতটা ভাবছে ততটা হয়তো দেয়ালে প্রকাশ করতে পারছে না তাদের ছবি আঁকার ধরন দিয়ে। তো এবং আমরা অনেক সময় দেখেছি অনেক শিল্পীরা অনেক ধরনের মবের শিকারও হয়েছেন। তো কি মনে হয় একই সাথে যে বাংলাদেশ কতটা শিল্পী বান্ধব? আমার মনে হয় যে শিল্পী ক্রিয়েট করার জন্য অবস্টাকল খুব জরুরি, হ্যাঁ, মানে অবস্টাকল আপনি মানে পেটে ক্ষুধা না রাখলে বা হচ্ছে গিয়ে সব কিছু স্থিতিশীল থাকলে আসলে শিল্পচর্চা ওইভাবে হয়ে ওঠে না। মানে আপনি যদি আমাদের মানে সুলতানের কাজ দেখেন বা জয়নুল আবেদিন সাহেবের কাজ দেখেন, ওনার সবচেয়ে বিখ্যাত সিরিজ হচ্ছে গিয়ে দুর্ভিক্ষ, হ্যাঁ, সো ওই সময় এটা হয়েছে এবং ওইটা উনি দেখছে এবং দেখে ওইটা উনি আঁকছে, তাই না? তো আবার ধরেন সুলতান, উনি আমাদের কৃষি মানে কৃষকদের পুরুষ মহিলা নির্বিশেষে সবাইকে পেশিবহুল হিসেবে দেখাইছেন, তাই না? তো এটা ওনার পয়েন্ট অফ ভিউ থেকে যে আমাদেরকে তাহলে রুগ্ন শুগ্ন মানে জীর্ণশীর্ণ দেখানো হয়, কিন্তু আসল শক্তিটা তো আসলে যেই মনের পেশি দিয়ে আমরা মানে আমাদের কৃষকরা হচ্ছে গিয়ে মানে ফসল ফলান। তো ওইখান থেকে গ্রাফিটির যে ব্যাপারটা, গ্রাফিটি আসলে ধরেন মানে আমরা যারা গ্রাফিটি করি, গ্রাফিটি আসলে এরকম একটা মাধ্যম যেখানে আসলে আপনি যখন পাবলিকলি করবেন এটা আসলে প্রিজার্ভ করার জিনিস না, টু বি অনেস্ট। এটাতে ডু ওভার হবে। আপনি যদি যে পৃথিবীর বিভিন্ন বিখ্যাত গ্রাফিটি আর্টিস্ট হচ্ছে গিয়ে ব্যাংকসি, হ্যাঁ, যারা কেউ রিসেন্টলি বোধহয় মানে তার ফেস রিভিল হয়েছে, বাট আজ পর্যন্ত কেউ জানতো না সে কে। তার কাজ সে যখন করছে ওইটার উপরে আবার আরেকজন এসে করছে, আবার সে গিয়ে করছে, আবার আরেকজন। এটা আর্টিস্টদের মধ্যে এক ধরনের যে কাইজ্জার মতন চলে আর কি, হ্যাঁ। আর শুধু আর্টিস্ট না, আর্টিস্ট অ্যান্ড অথরিটির মধ্যেও চলে, যে অথরিটি এসে মুছে ফেলছে, আমরা আবার আঁকবো। তো গ্রাফিটি ব্যাপারটা আসলে এরকম যে এটা আসলে রাস্তায় করা হইলে, গ্যালারিতে থাকলে এক জিনিস, বাট রাস্তায় করা হলে ওইটার উপরে আবার কিছু না কিছু ইয়ে হবে, ওয়েদারের ব্যাপার স্যাপার আসবে। বাট এটাও ট্রু যে কি বলে জুলাইয়ের যে গ্রাফিটিগুলা, হ্যাঁ, সেইটা আসলে যে 5 আগস্টের পরে খুব অনেক দ্রুত সময়ই আসলে আবার ডু ওভার করা হয়ে গেছিল, মানে উইদাউট প্রিজার্ভিং ইট। হ্যাঁ, এটা আসলে খুব জরুরি ছিল। এটার জন্য আমি নিজেও নিজেকে দায়ী বলি আর কি। হ্যাঁ, আমারও একটা দোষ আছে, আমারও একটা ভুল আছে, যে কি বলে আমি আসলে এই ফিলিংসটা তখন বুঝি নাই, বা এটার যে ঐতিহাসিক মাহাত্ম্যটা এটা আমার মানে বুঝতে একটু সময় লাগছিল। এবং আমিও নিজেও এই দোষের ভাগিদার, যে আমি আসলে যেমন ডিবি অফিসের সামনে যেই জুলাইকালীন সময়ে যে গ্রাফিটি করা হয়েছিল ওইটা আমার দ্বারাই
মানে মুছে আবার নতুন আরেকটা গ্রাফিটি করা হয়েছিল, যেটার জন্য আমি নিজে পরে মানে আমি যথেষ্ট অনুতপ্ত আর কি। এটার জন্য আমি গালিও খাই অ্যান্ড আই ডিজার্ভ ইট। আমার এটা নিয়ে বাট আবার এটাও আবার একটু অনেক টু মাচ লাগে যখন হচ্ছে গিয়ে পুরো দেশের গ্রাফিটি এই যে ডু ওভার করার যে বিষয়, ওটার জন্য হচ্ছে আমারে দায়ী করার একটা চেষ্টা করা হয়। সেটার জন্য ওইটা আবার একটু টু মাচ লাগে আমার কাছে, যে এতটাও দায়ী আমি না। হ্যাঁ, মানে সব দোষ আমার উপর চাপাই দিলে তো। কিন্তু সেক্ষেত্রে কি এই যে এত ব্যস্ত জীবন, এত কাজ, এত কিছু, মানে এত চাপের ভেতর দিয়ে যে কাজ করা, মানে কোনো অপূর্ণতা কি রয়ে গেছে অনুভব করেন? আমি আপু খুবই শুকরিয়া আদায় করা মানুষ। আমার জীবনের যে কোনো মোমেন্টে আমি আলহামদুলিল্লাহ বলার মানুষ। আমার কাছে সেটা যত বাজে সময় হোক, যত টাফ টাইম হোক, মাঝে মধ্যে উপরওয়ালার সাথে একটু কাজ্জা করি মনে মনে, হ্যাঁ, কিন্তু যে আর কত আল্লাহ, হ্যাঁ, কিন্তু মানে আল্লাহ বলে একটু ধৈর্য ধর। কারণ আমি দেখছি যে ধরেন আমি যখন মিলিটারি থেকে কিক আউট হয়েছিলাম, আমার মনে ছিল যে আমার লাইফে আর কিছু নাই, আমি আসলে আমি কমপ্লিটলি ফেইল্ড পারসন, আমার জীবন আসলে কিছু হবে না। আই বিলিভ যে উপরে আল্লাহ হচ্ছে গিয়ে মানে আমার হচ্ছে গিয়ে এরকম ভাবে ইয়া করছে যে ও তোর কাছে এটা মনে হয়, এই ল কত নিতে চাস, হ্যাঁ। তা আল্লাহ আমারে অনেক দিছে, মানে উপরওয়ালা আমি মানে আই এম রিয়েলি গ্রেটফুল আমার ফ্যামিলির কাছে, আমার সারাউন্ডিং এর কাছে, আমার বন্ধুদের কাছে, যাদের উসিলায় আমি অনেক সম্মান পাইছি, হ্যাঁ, অনেক গালিও খাইছি, গালিও পাইছি। আমার কাছে দুইটাই সমান ইম্পর্ট্যান্ট লাগে, হ্যাঁ, যে আমি হয়তো ওই মানুষটাকে ঠিকমতো বুঝাইতে পারিনি, কোনো না কোথাও সবার তো আর চেনা হয় না আর কি। আর বাংলাদেশে একটু পরিচিত মুখ হয়ে গেলে আসলে মানে অনেক কিছুই ফেস করা লাগে অপ্রীতিকর, যেটা হয়তো বা ডিজার্ভ না করলেও আসলে ফেস করতে হয়। এবং মানে আমার কোথাও একটা মনে হয় যে পাবলিক ফিগারকে অনেক সময় মানুষ পাবলিক প্রপার্টি হিসেবে ট্রিট করতে চায় ইন আ ব্যাড ওয়ে, হুইচ ইজ ভেরি। এই জন্য আমি কখনো নিজের পাবলিক ফিগার টিগার মনে করি না আর কি, হ্যাঁ। আমার এই জন্যই আমি রাস্তাঘাটে এই যে গ্রাফিটি করার, এটা একটা ওয়ান অফ দ্য রিজন, যে যত বেশি রাস্তার সঙ্গে থাকবো, শুধু তো গ্রাফিটি করি না, আমি রাস্তাঘাট পরিষ্কার করারও চেষ্টা করি, খালও পরিষ্কার করার চেষ্টা করছি, সবাই একসাথে নিয়ে, হ্যাঁ। তো আমার কাছে ওই আমি যখনই ওই যে ফোর্বসের ব্যাপারটা আমারে ইয়া করেছিল, আমার যে গ্লোবাল হ্যাপিনেস চ্যালেঞ্জ যেই সিরিজটার কারণে এটা হয়েছিল, ফোর্বস তো আসলে অনেক পরে আসছে, তার আগে ধরেন প্রায় 50-55টা দেশের প্রায় 250 মিডিয়া এই সিরিজটা কভার করছিল। এবং মজার বিষয় কি জানেন, যে সবচেয়ে শেষে কভার করছিল বাংলাদেশের মিডিয়া। যখন আমি ফোর্বসের রিকগনিশন পাইছি, তখন গিয়ে তাদের মনে হয়েছে আচ্ছা এটা বোধহয় একটা ভালো জিনিস আসছে সে। আচ্ছা, এখন তো অনেকেই কার্টুনিস্ট হতে চাইছেন, ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন, যার যার নিজ নিজ জায়গা থেকে কাজ করার, যারা গ্রাফিতি আর্টে আসতে চান, যারা এরকম রিস্কি জিনিস নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আপনার কি পরামর্শ? আমি বলবো যে এটা কোনো রিস্কি বিষয় না, হ্যাঁ, আর একটু কিক না থাকলে আর কি হইলো আর কি, হ্যাঁ। তো বাট গ্রাফিটি করার ক্ষেত্রে ডেফিনেটলি মানে দেখেন মুরাল আর গ্রাফিটির মধ্যে পার্থক্য আছে আর কি। মুরাল হচ্ছে গিয়ে আপনি কি বলে সময় নিয়ে পারমিশন নিয়ে একটা ডিজাইন করে অনেক ইয়ে করেন, যেটার মধ্যে প্রতিবাদ থাকতেও পারে, নাও থাকতে পারে। গ্রাফিটির মধ্যে ইউ হ্যাভ টু মানে পুট দ্য কি বলে, এখানে গালিগালাজও অ্যালাউড, এখানে আপনার মানে সবকিছু ইটস মানে এই জন্য এটা মানে গ্রাফিটি যে মানে কি বলে, এটার মধ্যে সৌন্দর্যের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে প্রোটেস্টটা, বার্তাটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। ভালো আঁকা খারাপ আঁকার বিষয় আসে না, হ্যাঁ। তো সব গ্রাফিটি মানে সব মুরালি গ্রাফিটি না আর কি, বাট সব গ্রাফিটি মুরাল। আপনার সাথে আসলে যদি সময় থাকতো আরো অনেকটা সময় আড্ডা দেওয়া যেত। মানে আমার রিয়েলাইজেশন হলো আসলে শিল্পী মানেই প্রত্যেকটা মানুষ মাত্রই তো আলাদা, বাট শিল্পী এক অদ্ভুত সৃষ্টি, এবং খুবই আমি ভালো অর্থে অদ্ভুত বলছি, এবং সৃষ্টিকর্তার প্রতি আসলে গ্রেটফুল আমি, যে মানে এখানে বসার কারণে নিত্য নতুন অনেক শিল্পীদের সাথে আমার আড্ডা দেওয়ার সুযোগ হয়। তবে সময়ের কারণে আজকে বিদায় নিতে হচ্ছে। খুব ভালো থাকবেন। বিনোদন সারাদিনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ। আর শিল্পী সত্তা আসলে সবার মনের মধ্যেই আছে, তো প্রত্যেকেই আমার কাছে মনে হয় শিল্পী, হ্যাঁ, জাস্ট ফাইন্ড আউট করাটা জরুরি আর কি।